শুভ সকাল। শুভ সকাল সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে চারটা পাত্র আছে, চারটা পাত্রে এক মোল করে গ্যাস আছে। হ্যাঁ, সবগুলো পাত্র এবং তাপমাত্রা ও চাপ নির্দিষ্ট আছে। তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাত্রের মোল সংখ্যা যখন দেখো আয়তন যখন সমান নির্দিষ্ট চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে দেখা যাচ্ছে সম সংখ্যক মৌলের গ্যাস বিদ্যমান আছে। অ্যাভোগাড্রোর সূত্র করবো এখন। একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের যখন যে ধরনের গ্যাসই হোক না কেন, যখন আয়তন সমান হবে, চাপ সমান হবে এবং মোল সমান হবে, তখন দেখা যাবে প্রত্যেকটা গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি কি, আয়তনটা সবসময় মোল সংখ্যার সমানুপাতিক। আয়তনটা সবসময় মোল সংখ্যার সমানুপাতিক, বি সমানুপাতিক এন। এখান থেকে বি বাই এন ইজ ইকুয়াল টু আয়তন ডিভাইড বাই মোল সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ধ্রুবক। তাহলে B1 বাই N1 ইজ ইকুয়াল টু B2 বাই N2। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা অঙ্ক করতে পারবো। জাস্ট আমি এগুলো গতকাল পড়াইছিলাম, একটু করে আমি পড়াই দিচ্ছি জাস্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 0.7.75 মোল হিলিয়াম গ্যাস আছে, যার আয়তন হচ্ছে 1.5 লিটার। এখন 1.2 মোল হিলিয়াম গ্যাসে কতটা তোমার নির্দিষ্ট তাপমাত্রায় চাপে তার আয়তন কত হবে, সেটা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছ? মুজাহিদ? জি স্যার। ওর নেটের সমস্যা। তাহলে দেখো আমরা B1 বাই N1 ইজ ইকুয়াল টু B2 বাই N2 এই সূত্র দিয়ে আমরা এই অ্যাভোগাড্রোর সূত্রটা তোমরা জাস্ট মনে রাখো। নির্দিষ্ট তাপমাত্রা দেখো এখানে নাম্বার অফ অক্সিজেন, এই কোন মূল কতটা মূল হবে, একটা গ্যাসের কতটা মূল হবে, তখন সেটা বের করার নিয়ম হচ্ছে ওই গ্যাসের অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে কত? 6.0022 ইনটু 10⁻23। এখন ওই গ্যাসে যদি এত সংখ্যক অণু থাকে, তখন কোন গ্যাসের অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে বলা হবে তোমার ওই গ্যাসের মোল সংখ্যা। তাহলে আমরা দেখবো এখন এই 2 মোলে কতটা অণু থাকবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করলে 2 মোলকে, 1 মোলে থাকে 6.02 ইনটু 10⁻23, তাহলে 2 মোলে থাকবে কত হবে? 2 ইনটু 6.03 হ্যাঁ এটা হবে। তাহলে আমরা দেখছিলাম কি অ্যাভোগাড্রোর সংখ্যাতে বি সমানুপাতিক এন, অর্থাৎ আয়তনটা সবসময় মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে কি হবে? সরলরেখা, এই তির্যক ঊর্ধ্বমুখী এবং মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এই অ্যাভোগাড্রোর সূত্রের লেখচিত্র হবে এটা। এখন দেখো এগুলো লাগবে না, এগুলো আমি গতকাল মূল সংখ্যা কি, মূল কি, অ্যাভোগাড্রোর সূত্র কি, এটা আমরা দেখলাম। অ্যাভোগাড্রো ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয় সেটাও আমরা দেখলাম, এগুলো আমি গতকাল পড়ছি। সো এটা আমরা দেখব, এটা এখানে শেষ। জাস্ট আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা শিখলাম, এটা এখানে শেষ। এখন আমরা নতুন একটা স্লাইডে চলে যাব। নতুন স্লাইডটা আমরা দেখব। আজকে যেটা মূল আলোচনা সেটা হচ্ছে ডাল্টনের সূত্র। আমরা ডাল্টনের সূত্রে চলে যাব। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা আমরা দেখব। সবাইকে আবারও স্বাগতম। মূল লেকচারটা শুরু হয়ে গেল। আমাদের মূল লেকচার হচ্ছে এটা। ইনি হচ্ছেন ডাল্টন। আজকে শিকনফলটা বলো মুজাহিদ, শিকনফল কি কি শিখবো আমরা? এই পাঠ থেকে শিক্ষার্থীরা
আংশিক চাপ কি তা ব্যাখ্যা করতে পারবো। ডালটনে আংশিক চাপসূত্র কি তা ব্যাখ্যা করতে পারবো। ডালটনের আংশিক চাপসূত্রের প্রয়োগ বর্ণনা করতে পারবো। আংশিক চাপ, মূল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে সম্পর্ক বর্ণনা করতে পারবো। এটাই হচ্ছে আমাদের আজকের মূল পাঠ। আমরা এগুলো যেগুলো রিপিটেশন করছি গতকালের পড়া। নিচের চিত্রটা একটু লক্ষ্য করো তো দেখি, নিচের চিত্রটা লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে? তার চাপ পরিবর্তন করা হলে অণুগুলো কাছাকাছি চলে আসতেছে আর কি। দেখো এখানে যদি 2 অ্যাটমসফিয়ার চাপ আছে, এখানে কয় অ্যাটমসফিয়ার আছে দেখো তো, এগুলোকে 5 অ্যাটমসফিয়ার। 5 অ্যাটমসফিয়ার। এটা এই দুটাকে যখন মিশ্রণ করা হচ্ছে তখন মোট চাপটা এখানে কয় অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে দেখো তো। আর 7 অ্যাটমসফিয়ার। তার মানে কোন মিশ্রণের আলাদা আলাদা উপাদানগুলোর আংশিক চাপ মিশ্রণের মোট চাপের আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। কোন মিশ্রণের নির্দিষ্ট তাপমাত্রায় কোন মিশ্রণের উপাদানগুলোর, এখানে দুইটা উপাদান, একটা হচ্ছে H2 আর একটা হচ্ছে হিলিয়াম। দেখো এই দুটো উপাদান নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণের মোট চাপটা কত হবে? উপাদান দুইটার আলাদা আলাদা চাপের সমষ্টির সমান হবে, তাই না? ওকে, তাহলে আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপটা হচ্ছে, মনে করো আমি একটা গ্যাসকে মিশ্রণ করাবো, তাহলে মিশ্রণের সমস্ত আয়তনটা, মানে একটা গ্যাস যখন মিশ্রণ ঘটাবো তখন মিশ্রণে কয়টা উপাদান থাকবে? একাধিক উপাদান থাকবে, তাই না? এই একাধিক উপাদানের যে কোনো একটা উপাদান মিশ্রণের সমস্ত আয়তনটা নিজে দখল করলে একাকীভাবে যে চাপটা প্রয়োগ করবে সে চাপটাকে বলা হবে ওই উপাদানের আংশিক চাপ। আমি মনে করলাম এ এবং বি দুইটা উপাদান নিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব, সেই মিশ্রণটাকে আমি একটা পাত্রে রাখবো। ওই পাত্রে সমস্ত আয়তনটা যে কোনো একটা উপাদান একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করবে সে চাপটাকে বলা হবে আংশিক চাপ। বুঝতে পারছি কি বলছি? তাহলে বুঝছি স্যার। ইশরাক, মেহরিন, ওকে। তাহলে আংশিক জি চাপ, স্যার। আংশিক চাপ কি? আংশিক চাপ নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে। মিশ্রণের উপর যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। তাহলে আমরা এখানে দেখো তো কয়টা পাত্র, এখানে কয়টা পাত্র নিলাম আমরা? 3টা স্যার। এখানে 4টা পাত্র। এই 4টা পাত্রের দেখো 4টা পাত্রের মধ্যে আয়তন কত? 4টা পাত্রের মধ্যে এই প্রথম 3টা পাত্রের আয়তন কত? স্যার 100 কেলভিন প্যাসকেল। দেখো এটার প্রথমেরটার চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, দ্বিতীয়টা চাপ হচ্ছে 250 কিলো প্যাসকেল, তৃতীয়টা চাপ হচ্ছে 200 কিলো প্যাসকেল। তাহলে মোট চাপ কত হবে? 550 কিলো। তাহলে আলাদা আলাদা যে চাপটা দিচ্ছে এগুলো হচ্ছে আংশিক চাপ। দেখো এখানে সবগুলো পাত্রের আয়তন কি একই নাকি ভিন্ন? একই। তাহলে দেখো আগে যে পাত্রের মধ্যে আমি মিশ্রণ ঘটাবো সেই পাত্রের মধ্যে শুধুমাত্র এক গ্যাসটাকে রাখলাম, ঠিক কিনা? এখানে মিশ্রণ ঘটাচ্ছে একটা পাত্র, এখানে দেখো এইখানে যতগুলো পাত্র দেখছো সবে একই পাত্র, সবে কি একই সাইজের পাত্র, একই আয়তনের একই সাইজের পাত্র। প্রথমে আমি
এখানে মিশ্রণ ঘটাবো কয়টা গ্যাস? 3টা স্যার। এ বি সি। সি। এ গ্যাসটাকে প্রথমে আমি ওই পাত্রের মধ্যে রাখলাম, যে পাত্রে আমি মিশ্রণ ঘটাবো, যে পাত্রে আমি কি ঘটাবো, মিশ্রণ ঘটাবো, সেই পাত্রে মিশ্রণ রাখলাম। ঘটাবে। তখন এ গ্যাসটা এই পাত্রের উপর চাপ দিচ্ছে কত? স্যার 100 কিলো প্যাসকেল। এটাই হচ্ছে এই উপাদানের আংশিক চাপ, কারণ মিশ্রণের সমস্ত আয়তনটা এখন একাকী দখল করতেছে কে? হ্যাঁ। তাহলে এর আংশিক চাপ হচ্ছে এটা। এখন মিশ্রণের দেখো এই একই পাত্রের মধ্যে আমি এখন শুধুমাত্র কাকে রাখলাম? শুধুমাত্র বি কে রাখলাম। তাহলে এখন বি গ্যাসটা মিশ্রণের সমস্ত আয়তনটা একাকী দখল করতেছে কিনা? জি স্যার। এখন বি গ্যাসটা এই পাত্রের উপর যে চাপটা দিচ্ছে, সে চাপটা কত? 250 কিলো। 250 কিলো প্যাসকেল। এটাই হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। এটাই হচ্ছে কি বি গ্যাসের আংশিক চাপ। এখন দেখো সি গ্যাসটাকে আমি একই পাত্রের মধ্যে রাখলাম, শুধুমাত্র একাকী রাখলাম। তখন সি গ্যাসটা কি চাপ দিচ্ছে? কত চাপ দিচ্ছে? 200 কেলভিন পাস কেলভিন না, কিলো প্যাসকেল। এটা কিলো প্যাসকেল। কিলো স্যার। এখন সি কিলো গ্যাসটা একাকী মিশ্রণের সমস্ত আয়তনটা দখল করে যে চাপটা দিচ্ছে, সেটা হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ। এখন দেখো তো এই পাত্রের মধ্যে এনে আমি সমস্ত গ্যাসগুলোকে একত্রে রাখছি কিনা দেখো তো। একই পাত্রের মধ্যে আমি এ বি সি তিনটা গ্যাসকে একত্রে রাখছি। জি স্যার। এখন মিশ্রণের সমস্ত আয়তনটা তিনটা গ্যাস দখল করতেছে, তাই না? জি স্যার। এখন এই তিনটা গ্যাস একত্রে যে চাপটা দিবে সেটাকে বলা হবে মোট চাপ। সেটাকে কি বলা হবে? মোট চাপ। মোট চাপটা কত? স্যার 550 কিলো প্যাসকেল। সেটা দেখা যাচ্ছে কি ওই গ্যাস তিনটার আংশিক চাপের সমষ্টির সমান। দেখো প্রথম গ্যাসের আংশিক চাপ 100 কিলো প্যাসকেল, বি গ্যাসের আংশিক চাপ 250 কিলো প্যাসকেল, সি গ্যাসের আংশিক চাপ কত? 200 কিলো প্যাসকেল। সবগুলো যোগ করলে মোট হচ্ছে 550 কিলো প্যাসকেল। আবার তিনটা গ্যাসকে একই পাত্রের মধ্যে রাখলে তখনও দেখা যাচ্ছে মোট চাপটা পাওয়া যাচ্ছে 550 কিলো প্যাসকেল। তাহলে এখান থেকে ডাল্টন একটা ধারণা দিচ্ছেন, সে ধারণাটাকে বলা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে দেখো এ গ্যাসটাকে রাখলাম, তখন সে চাপ দিচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে পি এ মিশ্রণের সমস্ত আয়তনে। বি গ্যাসটাকে রাখলাম মিশ্রণের সমস্ত আয়তন জুড়ে, তখন যে চাপটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে পিবি। সি গ্যাসটাকে মিশ্রণের সমস্ত আয়তন জুড়ে রাখলাম, তখন যে চাপটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে পিসি। এখন তিনটা গ্যাসটাকে একত্রে ওই একই পাত্রের মধ্যে, একই আয়তনের পাত্রের মধ্যে আমি স্থাপন করলাম, তখন মোট চাপটা আমি কত পেয়েছিলাম? মোট চাপটা কত পেয়েছিলাম কিছুক্ষণ আগে দেখলাম? PA প্লাস PB প্লাস PC। কারণ ওই যে তিনটা আংশিক চাপের সমষ্টির সমান পেয়েছিলাম মোট চাপটা যখন মিশ্রণ করাচ্ছি, ঠিক কি না? এটা থেকে আমি এখন কি বলতে পারি? ডাল্টন আংশিক চাপ সূত্রকে এখন কিভাবে বলতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণের উপস্থিত উপাদান সমূহের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ। দেখো মিশ্রণের মোট চাপটা কি হয়েছিল? ওই মিশ্রণের উপস্থিত উপাদান সমূহের আংশিক চাপের যোগফলের সমান হয়েছিল, দেখেছি না আমরা? এটাই হচ্ছে কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে এখানে কি হতে হবে? ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি স্থির থাকতে হবে? তাপমাত্রা স্থির থাকতে হবে। তাপমাত্রা স্থির থাকলে আমরা কার সূত্র প্রয়োগ করেছিলাম মনে আছে? গ্যাসের 3টা সূত্র পড়াইছিলাম না? বয়েলের সূত্র। তাহলে তাপমাত্রা স্থির থাকবে, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে কোন সূত্রটা প্রযোজ্য হবে? বয়েলের সূত্র নাকি নাকি বয়েলের সূত্র প্রযোজ্য হবে। ওকে, তার মানে এখানে দেখা যাচ্ছে মোট চাপ ইকুয়াল টু হচ্ছে উপাদানগুলো, যতগুলো উপাদান থাকবে, মনে করো n সংখ্যক উপাদান আছে,
তাহলে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান হবে। মোট চাপ ইকুয়াল টু কি হবে, যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ, হ্যাঁ, আংশিক চাপের সমষ্টির সমান হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে আইডিয়াল গ্যাসের সূত্র আমরা কি জানি, পিভি সমান কি জানি, এনআরটি। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে পি1 ইকুয়াল টু কি হবে, স্যার এনআরটি 1 ডিভাইডেড বাই ভি1। nRT ডিভাইড বাই ভি, nRT ডিভাইড বাই ভি। তাহলে এখান থেকে পি1 ইকুয়াল টু লিখবো কি n1 আর টি, কারণ তাপমাত্রা স্থির বলছি আমরা। তাহলে পি1 ইকুয়াল টু কি বলবো, n1 আর টি ডিভাইড বাই ভি, ডিভাইডেড বাই বি, হ্যাঁ, বি1, কারণ বি তো সবার জন্য সমান, কারণ একই পাত্রের মধ্যে আমি কাজটা করতেছি। তাহলে আমি এখন লিখতে পারি কি, তাহলে তাহলে আমি এখন লিখবো কি, আমরা ডাল্টনের সূত্র থেকে কি জানি, মোট চাপ ইকুয়াল টু হচ্ছে আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে পি1 ইকুয়াল টু হবে n1 আর টি ডিভাইড বাই বি, পি2 ইকুয়াল টু হবে n2 আর টি ডিভাইড বাই ভি, পি3 ইকুয়াল টু কি হবে n3 আর টি ডিভাইড বাই বি। তাহলে আমরা এখান থেকে দেখা যাচ্ছে কি, আমি যদি এরকম চারটা গ্যাস নিয়ে একটা মিশ্রণ তৈরি করি, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, ডি গ্যাস, তাহলে মিশ্রণের উপাদান কয়টা, চারটা। তাহলে চারটার আলাদা আলাদা কি পাওয়া যাবে, আংশিক চাপ পাওয়া যাবে। তাহলে প্রথম গ্যাসের আংশিক চাপ, এই এ গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু কি হবে, এই যেখানে আমরা যেটা দেখছিলাম, চাপ ইকুয়াল টু কি দেখছিলাম, এন আর টি ডিভাইড বাই ভি। তাহলে এন এ আর টি ডিভাইড বাই বি, বি গ্যাসের জন্য হবে এন বি আর টি ডিভাইড বাই বি, সি গ্যাসের জন্য আংশিক চাপ হবে এন সি আর টি ডিভাইড বাই বি, ডি গ্যাসের জন্য হবে এন বি ডিভাইড বাই আর টি প্লাস ডিভাইড বাই বি। এই চারটা যোগ করলে গ্যাস মিশ্রণের মোট চাপ পাওয়া যাবে না? তার মানে আমরা এখানে লিখতে পারি কি, পি টোটাল ইজ ইকুয়াল টু এ এর আংশিক চাপ যোগ বি বি এর এর আংশিক চাপ যোগ সি এর আংশিক চাপ যোগ ডি এর আংশিক চাপ। তাহলে আংশিক চাপকে আমরা প্রকাশ করছি এখানে কিভাবে, এন আর টি ডিভাইড বাই বি, যেহেতু এখানে এ হবে, তাহলে আমরা এটাকে পি এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এন এ আর টি ডিভাইডেড বাই বি। আচ্ছা, আর এর নিচে এ দিলাম না কেন বলো তো, কারণ আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক, আর হচ্ছে কি সার্বজনীন ধ্রুবক, এটা পরিবর্তন হবে। আর এখানে এই তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে টি স্থির থাকবে, সুতরাং টি এ বলা যে, টি বি বলা যে, টি সি বলা যে, সবগুলো হবে টি। আর এখানে মিশ্রণের সমস্ত আয়তনটা সবাই দখল করবে, সুতরাং আয়তনেরও কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে আমরা লিখবো। তাহলে এখান থেকে আমরা পি টোটাল ইজ ইকুয়াল টু পাচ্ছি। তাহলে ডাল্টনস ল, তাহলে এখানে তাপমাত্রা কি থাকতে হবে, তাপমাত্রা স্থির থাকতে হবে, এবং আয়তনও কি থাকতে হবে, স্থির থাকতে হবে, তাই না? হ্যাঁ, তখন মোট চাপটা হবে কি, ওই যে মিশ্রণের মোট চাপটা হবে কি, মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে এখানে কি কি স্থির থাকতে হবে, মূল কথা হচ্ছে আয়তন এবং তাপমাত্রা স্থির থাকতে হবে। তখন মিশ্রণের মোট চাপটা হবে উপাদানগুলোর আলাদা আলাদা আংশিক চাপের সমষ্টির সমান। আমরা আংশিক চাপ কাকে বলবো, একটা গ্যাস মিশ্রণের যে কোনো একটা উপাদান মিশ্রণের সমস্ত আয়তনটা একাকী দখল করলে যে চাপটা প্রয়োগ করবে সেই চাপটাকে বলা হবে আংশিক চাপ। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি, নির্দিষ্ট তাপমাত্রা ও আয়তনে কোন মিশ্রণের মোট চাপ হবে ওই মিশ্রণের উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আমরা এতক্ষণ ধরে বর্ণনা করছি। মূল বর্ণাংশ কি, কোন একটা মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল বর্ণাংশ, কোন একটা মিশ্রণের, মনে করো আমরা এখানে এ বি সি চারটা মিশ্রণ নিয়েছিলাম না, এ
জি স্যার। সি ডি। এখানে দেখো এর মূল সংখ্যা হচ্ছে এন এ, বি এর মূল সংখ্যা হচ্ছে এন বি, সি এর মূল সংখ্যা হচ্ছে এন সি, ডি এর মূল সংখ্যা হচ্ছে এন ডি। তাহলে এখানে মূল সংখ্যা কত হবে বলতো এই মিশ্রণের? স্যার এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি। এন বি প্লাস এন সি এন সি প্লাস। এন ডি। এটা হচ্ছে মূল সংখ্যা। এটা কি মিশ্রণের মূল সংখ্যা। হ্যাঁ, এর উপরে যখন এই মিশ্রণের মূল সংখ্যাকে নিচে দিলাম, উপরে যে কোনো একটা উপাদানের কি দিলাম মূল সংখ্যা দিলাম। এখানে কার দিলাম? এর। দেখো মিশ্রণের মূল সংখ্যাকে নিচে দিলাম, উপরে দিলাম কাকে? যে যে কোনো কোনো একটা একটি উপাদানের মূল সংখ্যা। হ্যাঁ, এটাকে বলা হবে ওই উপাদানের মূল ভগ্নাংশ। দেখো এ দিলে এর মূল ভগ্নাংশ, বি দিলে বি এর মূল ভগ্নাংশ, সি দিলে সি এর মূল ভগ্নাংশ, ডি দিলে ডি এর মূল ভগ্নাংশ। আমরা তাহলে বলবো কি মূল ভগ্নাংশ হচ্ছে যে কোনো একটা মিশ্রণের, যে কোনো মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা এবং ওই মিশ্রণের মূল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলা হয়। তাহলে কোন মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা এবং, তাহলে যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা না এটা, স্যার এবং মিশ্রণের মূল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলা হয়। তাহলে এখন বি এর মূল ভগ্নাংশ কত হবে বলতো? স্যার এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি প্লাস এন ডি। আচ্ছা, তাহলে আমি এখন দেখি এখানে খেয়াল করো, এন এ সমান দিলাম আমি 0.02, ঠিক আছে। এন বি সমান দিলাম আমি 0.01, এন সি সমান দিলাম আমি 0.5। তাহলে এন ডি সমান দিলাম আমি 0.02। তাহলে এখন দেখো তো এখানে বলো তো এর এর মূল ভগ্নাংশ কত হবে? এক্স দ্বারা মূল ভগ্নাংশ বোঝানো হয়। আমি এর বলতেছি তাই না? কার বলতেছি? এর বলতেছি। এক্স দ্বারা মূল ভগ্নাংশ প্রকাশ করা হয়। তাহলে উপরে থাকবে কার মূল সংখ্যা, যার চাচ্ছি তার এর, নিচে হবে সবগুলোর কি, সবগুলো উপাদানের যোগফল। এটাই হচ্ছে কি মূল ভগ্নাংশ। এটাই হচ্ছে কি মূল ভগ্নাংশ। বুঝতে পারছি? মূল ভগ্নাংশ কিভাবে বের করতে হবে দেখো, সবগুলো একটা নোট, সবগুলো উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি হবে 1। সবগুলো উপাদানের, তার মানে কি এক্স মানে কার মূল ভগ্নাংশ বলতো? স্যার এর মূল ভগ্নাংশ। এক্স বি মানে কার মূল ভগ্নাংশ? এর মূল ভগ্নাংশ। এক্স সি মানে কার মূল ভগ্নাংশ? এর মূল ভগ্নাংশ। এক্স ডি মানে কার মূল ভগ্নাংশ? এর মূল ভগ্নাংশ। সবগুলো উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি হবে সবসময় 1। সবগুলো উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি কত হবে? সবসময় 1। সবসময় 1 হবে। 3টা উপাদান থাকলে 3টা উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি 1 হবে। 10টা উপাদান থাকলে 10টার মূল ভগ্নাংশের সমষ্টি 1 হবে। 50টা উপাদান থাকলে একটা মিশ্রণে 50টা উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি কত হবে? 1 হবে। তাহলে মূল ভগ্নাংশ কিভাবে বের করব? মূল ভগ্নাংশ কিভাবে বের করব? ইব্রাহিম, যে উপাদানের মূল ভগ্নাংশ তাকে করে রাখতে হবে, নিচে সবগুলো মূল ভগ্নাংশের যোগফল। নিচে সবগুলো মূল ভগ্নাংশের যোগফল। হ্যাঁ, এখন আর সবগুলো মূল ভগ্নাংশ একটা মিশ্রণে সবগুলো মূল ভগ্নাংশ যোগ করলে যোগফল কত হবে? 1 হবে। আচ্ছা, আমি 3টা উপাদান নিয়ে একটা মূল, এই ইব্রাহিম মিউট করো। আসসালামু আলাইকুম। মিউট করো ইব্রাহিম, তোমার দিক থেকে সাউন্ড আসতেছে। দেখো আমি 3টে উপাদান নিলাম,
তিনটে উপাদান নিলাম, তিনটে উপাদানের মধ্যে আমি আমার তিনটে উপাদান আছে, তিনটে উপাদানের মধ্যে প্রথম উপাদানের মূল ভগ্নাংশ হচ্ছে 0.5, দ্বিতীয় উপাদানের মূল ভগ্নাংশ হচ্ছে 0.2, তাহলে তৃতীয় উপাদানের মূল ভগ্নাংশ কত হবে? প্রথম 0.3 হবে উপাদান, স্যার। হ্যাঁ, প্রথম উপাদানে আমি তিনটে উপাদান নিয়ে করলাম 2.3। 2. আমি কয়টা উপাদান নিলাম? তিনটা। এ বি সি, তিনটে উপাদান নিলাম। x ইজ ইকুয়াল টু বললাম কত? 0.5, xb ইজ ইকুয়াল টু কত বললাম? 0.2, তাহলে xc ইজ ইকুয়াল টু কত? আমার মিশ্রণটা কয়টা স্যার উপাদান? 0.3 হবে হ্যাঁ, কেন কেন হবে? স্যার। আমরা জানি সবগুলো উপাদানের যোগফল হবে স্যার 1। স্যার যেহেতু এখানে তিনটে যোগ করলে হয়ে যায় 0.7। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তার বাদ বাকি থাকে 1 থেকে 0.7 বিয়োগ করলে 0.3। তাহলে মূল ভগ্নাংশ কি আমরা চিনতে পারছি? স্যার আচ্ছা দেখো, আংশিক চাপ মূল ভগ্নাংশ মোট চাপের মধ্যে সম্পর্ক। আংশিক চাপ আমরা সবসময় এখানে নিচে যখন কোনো চিহ্ন দিব তখন বোঝানো হবে এর আংশিক চাপ। হ্যাঁ, এখানে ফি1 দেওয়া মানে হচ্ছে, এখানে 1 দেওয়া মানে হচ্ছে 1 নম্বর উপাদানের আংশিক চাপ। এখানে আমি যদি ফি বি দিই তাহলে কি বোঝানো হচ্ছে? বি এর আংশিক চাপ। ঠিক আছে, বুঝতে পারছি? আংশিক চাপ ইজ ইকুয়াল টু সবসময় খেয়াল রাখবা, তাহলে এখানে 1 দিছি, তার মানে কি এটা এক্স দেওয়া মানে কি বললাম? স্যার উপাদান। না, এক্স দেওয়া মানে হচ্ছে মূল ভগ্নাংশ। কার? 1 নম্বর উপাদানের মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ইনটু কি? মোট চাপ। তাহলে দেখো, আংশিক চাপ মূল ভগ্নাংশ মোট চাপের মধ্যে সম্পর্কটা কি? আংশিক চাপ লিখি ফেলি আমরা। আংশিক চাপ, এখানে আংশিক চাপ বলতে কার বোঝানো হচ্ছে? স্যার 1 নম্বর মৌলের 1 নম্বর মৌলের এক নম্বর উপাদানের জি। আংশিক চাপ ইজ ইকুয়াল টু হচ্ছে ওই উপাদানের মূল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। ক্লিয়ার? বুঝতে পারছি? স্যার তাহলে মোল ফ্র্যাকশন, এই যে যেটা আমি মূল ভগ্নাংশ বলছিলাম, হ্যাঁ, এটা আমার মূল পার্শিয়াল, এগুলো আমরা দেখেছি। তাহলে এখন আমরা দেখতে পারি, তাহলে মূল ভগ্নাংশ আমরা কি সেটা বুঝতে পারতেছি। মূল ভগ্নাংশ কি হচ্ছে? মূল ভগ্নাংশ আমরা বের করতে পারবো। এই যে এক্স দেওয়া মানে এখানে মুজাহিদ, জি স্যার পারবো স্যার। হ্যাঁ, তার মানে নিয়নের যার চাচ্ছি তার মূল সংখ্যা ডিভাইড বাই মোট মূল ভগ্নাংশ, কেমন? আর মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, আমরা এই যে আংশিক চাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মূল ভগ্নাংশ ইনটু কি? মোট চাপ। যার আংশিক চাপ চাইবো তার মূল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। এটা আমরা সম্পর্ক জানি। এটা একটা প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমার এত বেশি লাগবে না, তুমি জাস্ট এমনি জানছো, এখন যেটা জানছো সেটাই ব্যবহার করবা। তাহলে আমরা দেখতেছি আংশিক চাপ হচ্ছে কি মূল ভগ্নাংশের সমানুপাতিক, মূল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে এখানে দেখো আমরা এখানে লিখলাম, এখানে দেখো আমরা এটা কি বোঝানো হচ্ছে বলতো মুজাহিদ? এটা দিয়ে এর আংশিক চাপ, এর উপাদানের আংশিক চাপ, হ্যাঁ, ইনটু কি হবে? এর মূল ভগ্নাংশ, এর মূল ভগ্নাংশ ইনটু কি? মিশ্রণের মোট চাপ। তাহলে এর মূল ভগ্নাংশ মানে কি? এর মূল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মূল সংখ্যা। এখানে বি এর মূল ভগ্নাংশ মানে কি? বি এর আংশিক চাপ মানে কি? এটা বি এর আংশিক চাপ, তাহলে বি এর মূল ভগ্নাংশ ইনটু বি এর মোট চাপ। সি এর আংশিক চাপ ইজ ইকুয়াল টু হচ্ছে সি এর মূল ভগ্নাংশ ইনটু সি এর মোট মানে উপাদানের মোট চাপ। এখানে দেখো দুইটা মিশ্রণকে আমি একটা এই স্টপ কর্ক দিয়ে বা কর্ক স্ক্রু দিয়ে, একটা বাল্ব দিয়ে আমি বিচ্ছিন্ন করে রাখলাম। এখন এই বিচ্ছিন্ন করে রাখা অবস্থায় তুমি চাইলে এটাকে ডাল্টনের আংশিক চাপসূত্র প্রয়োগ করতে পারো। ডাল্টনের আংশিক চাপসূত্র প্রয়োগ করতে পারো, করলে এটাতে কি হবে? তাহলে দেখো, এই যে এখানে আমি দুইটা পাত্র রাখলাম, হ্যাঁ, এটা একটা পাত্র,
এটা একটা পাত্র। এই দুটাকে আমি কি করলাম, মিশ্রণের আগে একটা স্টপ কর্ড দিয়ে বিচ্ছিন্ন করে রাখলাম। তাহলে বিচ্ছিন্ন করে রাখলে এরা আলাদা আলাদা উপাদান ছিল, ঠিক কিনা? তাহলে এই উপাদানের দেখো, কিন্তু এখানে তাপমাত্রা স্থির ছিল। এই উপাদানের চাপ ছিল P1, আয়তন ছিল B1, আর এই উপাদানের চাপ ছিল P2, আয়তন ছিল B2। এখন যখন তুমি এই কর্ক স্ক্রুটা খুলে দিছো, অর্থাৎ বাল্বটা যখন ওপেন করে দিছো, তাহলে এখান থেকে হিলিয়াম গ্যাস, এখানে ছিল হিলিয়াম গ্যাস, এখানে ছিল আর্গন গ্যাস। হিলিয়াম গ্যাসটা এদিকে আসবে আর আর্গন গ্যাসটা এদিকে যেতে পারবে। তাহলে এখন মিশ্রণ হয়ে গেল না? হয়ে গেল কিনা? যখন স্টপ কর্কটা খুলে দিলাম তখন হিলিয়াম এদিকে আসবে, আর্গন এদিকে যাবে। তাহলে এখন মিশ্রণ হয়ে গেল। আগে দেখো আয়তন ছিল এটার B1, এটা ছিল B2, আর এটা চাপ ছিল P2, এটা চাপ ছিল P1। এখন দেখো তো এই হিলিয়ামটা এখন মিশ্রণের সমস্ত আয়তনটা দখল করতেছে কিনা? তাহলে এখন হিলিয়ামের জন্য মোট আয়তন কত হয়ে যাবে? B1 প্লাস B2। আর আর্গনের জন্য মোট আয়তন কত হয়ে যাবে বলতো? B1 প্লাস B2। কেন? কারণ আমি স্টপ কর্ক যখন খুলে দিছি, আর্গন সর্বত্র বিচরণ করতে পারবে, ঠিক কিনা? এখান থেকে এখানে বিচরণ করতে। তাহলে আর্গনের জন্য মোট আয়তন পেয়ে গেলাম B1 প্লাস B2, হিলিয়ামের জন্য পেয়ে গেলাম B1 প্লাস B2। এখন দেখো এই হিলিয়াম গ্যাসটা মিশ্রণের সমস্ত আয়তনটা একাকি দখল করতেছে কিনা? তাহলে হিলিয়ামের জন্য আমি কি পাবো? আংশিক চাপ পাবো, সেটা হবে PAC। আর আর্গনের জন্য আমি আংশিক চাপ পাবো, সেটা হবে কি? PAR। ঠিক আছে, দেখো তো। তাহলে এই যে হিলিয়ামের জন্য হিলিয়ামের মোট এখন চাপ হয়ে যাবে কি? আংশিক চাপ। কেন? কারণ আমি যখন এটা খুলে দিলাম, হিলিয়াম সমস্ত মিশ্রণের সমস্ত আয়তনটা দখল করতেছে, তাই তার জন্য আমি কি পাবো? এখন আংশিক চাপ পাবো। আর তখন তার সমস্ত আয়তন একাকি দখল করলে হিলিয়ামের মোট আয়তন কত হয়ে গেল? এখন B1 প্লাস B2 হয়ে গেল। ঠিক একইভাবে আর্গনটাও কি মিশ্রণের সমস্ত আয়তনটা একাকি দখল করতেছে, তাহলে আর্গনের জন্য মোট চাপ কত হয়ে যাবে? আংশিক চাপ হয়ে যাবে। আর আয়তনটা কত হয়ে যাবে? B1 প্লাস B2 হয়ে যাবে। তাহলে আমি এখন লিখতে পারি মিশ্রণের পূর্বে হিলিয়ামের মোট চাপ আয়তন কত ছিল? চাপ ছিল P1, আয়তন ছিল B1, ঠিক কিনা? দেখো তো চিত্রটাতে, মিশ্রণের পূর্বে হ্যাঁ P1 এবং B1, ঠিক কিনা? আর আর আর্গনেরও ছিল P2 B2। তাহলে হিলিয়ামের ছিল P1 B1 আর আর্গনের ছিল কি? P2 B2, ঠিক কিনা? হ্যাঁ। আর মিশ্রণের পর হিলিয়ামের মোট চাপ হয়ে যাচ্ছে কত? আংশিক চাপ, কারণ সে মিশ্রণের সমস্ত আয়তনটা দখল করতেছে। আয়তন হয়ে গেল কত? B1 প্লাস B2। আর হিলিয়ামের হচ্ছে, সরি এটা হিলিয়াম না, এটা আর্গন। এটা হবে কি? আর্গন। আর্গন, এখানে আর্গন, ঠিক আছে, এটা আর্গন। হ্যাঁ, তাহলে আর্গনের চাপ ও আয়তন যথাক্রমে কি হবে? PR B1 প্লাস B2, আমরা যেটা দেখছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যেহেতু তাপমাত্রা স্থির থাকে তাই বয়লের সূত্র প্রযোজ্য হবে। হিলিয়ামের জন্য প্রাথমিক অবস্থায় কি ছিল? আয়তন ছিল, চাপ ছিল B1, আয়তন ছিল চাপ ছিল P1, আয়তন ছিল B1। চূড়ান্ত অবস্থায় হিলিয়ামের জন্য চাপ হয়ে গেছে কত? P হিলিয়াম, এবং আয়তন হয়ে গেছে কত? PB1। ঠিক একইভাবে আর্গনের জন্য কি হয়ে গেছিল? প্রাথমিক অবস্থায় তার চাপ ছিল P2, আয়তন ছিল B2, আর চাপ হয়ে গেছিল কত চূড়ান্ত অবস্থায়? PAR, আয়তন হয়ে গেছে B1 প্লাস B2। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখান থেকে PAC কি লিখতে পারি? P1 B1 ডিভাইড বাই B1 প্লাস B2। আর এখান থেকে PAR কি লিখতে পারি? P2 B2 B1 প্লাস B2। হ্যাঁ, ঠিক কিনা? এখন দেখো আমরা মোট চাপ কি জানি? তাহলে এখানে উপাদান কয়টা বলতো? দুইটা। একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে আর্গন। তাহলে এটা হচ্ছে হিলিয়ামের আংশিক চাপ, এটা হচ্ছে আর্গনের আংশিক চাপ। তাহলে মোট চাপ কি হবে? হিলিয়ামের আংশিক চাপ প্লাস আর্গনের আংশিক চাপ। তাহলে দুইটা যোগ করলে এরকম পাওয়া যাবে কিনা দেখো তো? এরকম পাওয়া যাবে? আচ্ছা, তিনটা হলে কি লিখতাম আমরা? P1 B1 প্লাস P2 B2 প্লাস কি লিখতাম? P3 B3। নিচে যেহেতু তিনটা আয়তন আছে, তিনটা আয়তনের কি হতো? B1 প্লাস B2 প্লাস, দেখো
এখানে দুইটা আয়তন বলে দুইটা যোগ হচ্ছে, এখন তিনটা হলে তিনটা। তাহলে এটা ডাল্টনের সূত্রের প্রয়োগ, এটা হচ্ছে কি ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, এটা দিয়ে অঙ্ক করতে হবে। এই যে এটা দিয়ে এই অঙ্কটা করতে পারবা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, বাসা থেকে করবা। তাহলে পারবো স্যার। হ্যাঁ স্ক্রিনশট নাও, বাসা থেকে করে আনবা। জি স্যার। নিছো? তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? ওকে, তাহলে দেখো দলীয় কাজ কিছু, এইটাও একটা বাসার কাজ, এটা করো, এটাও বাসার চাপ। অ্যামোনিয়া ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস মিশ্রণের ক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি প্রয়োগ করা যাবে কিনা, এটাও তোমরা বাসার কাজ অ্যাসাইনমেন্ট আকারে কালকে জমা দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর বাড়ির কাজ, এটা স্ক্রিনশট নাও, এটা একটা বাড়ির কাজ, এটা একটা বাড়ির কাজ। এই যে যেটা সূত্রটা কিছুক্ষণ আগে দেখালাম, এটা দিয়ে করতে হবে। মিশ্রণের মোট চাপ কত হবে? ওকে, পারবা? স্ক্রিনশট নিছো? তাহলে আজকে এই পর্যন্ত আর কি। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র বোঝা গেছে? বুঝা গেছে? জি এটা আমি তাহলে পিডিএফ স্যার। কপি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায়, তোমাদের বাসার কাজ হচ্ছে শিক্ষার্থী নিজে করো, একটা লেসন আছে, সেই লেসনটা তোমরা দেখো আংশিক চাপ সূত্রের। শিক্ষার্থী নিজে করো 1.6 এটা বাড়ির কাজ। শিক্ষার্থী নিজে করো 1.6, এখানে অনেকগুলো অঙ্ক আছে ডাল্টনের আংশিক চাপ সূত্র ভিত্তিক। 1.6 এর এটা বাড়ির কাজ সবার জন্য, এটা বাসা থেকে করে আনবা, কেমন? ওকে, হ্যাঁ বাড়ির কাজে স্লাইডগুলো আর একটু দেখেন, নেটওয়ার্ক স্লো ছিল। হ্যাঁ স্যার বাড়ির কাজে স্লাইডগুলো আর একটু দেখান, নেটওয়ার্ক স্লো ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আমি পিডিএফ কপি দিয়ে দিচ্ছি, ওখানে তো আছে, পিডিএফ কপিতে আছে না? পিডিএফ কপি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, পিডিএফ কপি ঠিক দেখে আছে। দেখে করবার কি। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো।